প্রিয়ম তার সামনে বসে থাকা মেয়েটিকে দেখে চমকে উঠল। কেননা এই মেয়েটিকেই সে 3 বছর আগে সবার সামনে ঘটা করে অপমান করেছিল। এমনকি শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে সে সবার সামনে শাড়ি খুলতে বাধ্য হয়। তিহামের হাত পা কাঁপছে। এই শীতের দিনেও সে ঘামছে। গত 3 বছর ধরে যাকে পাগলের মতন খুঁজেছে, আজ তাকে সামনে পেয়েও কেমন যেন ভয় লাগছে। কিভাবে মুখোমুখি হবে এই ভেবে পাচ্ছে না সে। মেয়েটি এখনো বইয়ের দিকে তাকিয়ে আছে বিধায় তিহামকে দেখতে পাচ্ছে না। তিহাম ভয়ে ভয়ে প্রিয়তা বলে ডাক দিল। না, মেয়েটা সাড়া দিচ্ছে না। সে এবার একটু জোরেই প্রিয়তা বলে ডাকলো, কিন্তু বেশি জোরেই হয়ে গেল। কেননা প্রিয়তাটাও তো আকলুই। সাথে সাথে ট্রেনে বসা তার আশেপাশে মানুষও অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। প্রিয়তা, তুমি আমায় চিনতে পেরেছো? মেয়েটি কোনো জবাব দিল না, শুধু এক ধ্যানে তাকিয়ে আছে তিহামের দিকে। আমি গত 3 বছর ধরে তোমাকে কত খুঁজেছি, তুমি কোথায় ছিলে? মেয়েটির চোখে মুখে ক্ষোভ ফুটে উঠেছে। কি যেন একটা ভেবে মেয়েটি উত্তর দিল, বাহ, প্রিয়ত নামটা তো বেশ মনে আছে আপনার। তা আমাকে খোঁজার কারণ কি? একবার অপমান করে কি শখ মেটেনি? খুব রাগী গলায় বলল প্রিয়তা। তিহাম নিচের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। খুব লজ্জা লাগছে তার। অবশ্য লাগাটাই স্বাভাবিক। 3 বছর আগে যে জঘন্য কাজটাই না সে করেছিল। প্রিয়তা, আমাকে একটাবার সুযোগ দাও, আমি তোমার সাথে কথা বলতে চাই। প্রিয়তা কিছু বলল না, কেননা আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে, যা তার একদম পছন্দ হচ্ছে না। সে আবার বই পড়ায় মন দিল। তিহাম বুঝতে পারলো কিছু বলে লাভ হবে না। প্রিয়তা তার উপর খুব রেগে আছে। রাগটাই স্বাভাবিক। 3 বছর আগে, তখন তিহাম অনার্স 4র্থ বর্ষের ছাত্র। বাবা মায়ের অঢেল ধনসম্পদ। ভাবই আলাদা ছিল। এক নামে সবাই চিনত। কত মেয়ে যে তার জন্য পাগল ছিল। তিহামের বাঁকা দাঁতের হাসিতে সব মেয়েই পাগল হয়ে যেত। আর তার মিষ্টি মিষ্টি কথায় যে কেউ ফেঁসে যেত। তার এই হাসিতেই পাগল হয় প্রিয়তা। প্রিয়তা তখন কেবল ভার্সিটিতে ভর্তি হয়। প্রথম দেখাই তার ভালো লেগে যায় তিহামকে। প্রিয়তা বেশ চুপচাপ স্বভাবের ছিল, আর একটু বোকাও ছিল। যে কারোর কথাই গলে যেত। তিহামও তার সুযোগ নেয়। মিষ্টি মিষ্টি কথায় ফাঁসিয়ে ফেলে প্রিয়তাকে। ধীরে ধীরে প্রিয়তার ফিলিংস তিহামার জন্য বাড়তেই থাকে। একটা টাইমে এমন হয়ে যায় সে তিহাম ছাড়া আর কিছুই বোঝে না। তিহাম এবং তিহামের বন্ধুরা আড়ালে এটা নিয়ে বেশ মজা নিত, কিন্তু বোকা প্রিয়তা কিছুই বুঝতো না। তিহামের জন্মদিনের দিন প্রিয়তা নীল শাড়ি পরে তিহামকে প্রপোজ করে সবার সামনে। তুমি কি আমার হবে? তিহাম তাকিয়ে বাঁকা একটা হাসি দিল। আমাকে পেতে হলে তোমাকে এখন সবার সামনে এই সুন্দর শাড়িটা খুলতে হবে, বলেই প্রিয়তার দিকে এগোতে লাগলো। প্রিয়তা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এগুলো কি শুনছে সে? তিহাম তার সাথে কেন এমন করবে? তুমি আমার সাথে মজা করছো তাই না? ভয়ে ভয়ে বলল প্রিয়তা। মজা মাই ফুট, হারিয়া বেবি, বলেই তিহাম প্রিয়তার শাড়ির আঁচলে লাইটার দিয়ে আগুন লাগিয়ে দিল। প্রিয়তা তো চিৎকার করছে, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসছে না। না চাইতেও তার শাড়ি খুলতে হলো। সে সবার সামনে বসে অঝরে কাঁদছে। উপস্থিত কেউ কেউ মজা নিচ্ছে, আবার কারোর কারোর প্রিয়তার কান্নার আওয়াজে বুক কেঁপে উঠছে। তিহাম এতক্ষণ খেয়াল না করলেও কেন যেন প্রিয়তার কান্না টলারেট করতে পারছে না। তার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। সে তার জ্যাকেটটা খুলে প্রিয়তাকে পরিয়ে দেয়। প্রিয়তা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সেদিনের পর থেকে প্রিয়তা আর আসেনি। তিহাম হাজার খুঁজেও আর প্রিয়তার খোঁজ পায়নি। আজ এত বছর পর ট্রেনে এভাবে দেখা হয়ে যাবে ভাবতেও পারেনি তিহাম। তিহাম এক ধ্যানে প্রিয়তার দিকে তাকিয়ে আছে। প্রিয়তা যে স্টেশনে নেমে গেল, তিহামও তার পিছে পিছে ওই একই স্টেশনে নেমে গেল। যদিও তিহামের পরের স্টেশনে নামার কথা ছিল। তিহাম প্রিয়তার পিছু পিছু যাচ্ছে। তিহামের ফোন কল এলো ওপাশ থেকে। আরে গুল্লি মার তোর ক্লায়েন্টকে, আমি এখন খুবই গুরুত্বপূর্ণ কাজে আছি। জানিস, আমি ওকে পেয়ে গেছি, বলেই তিহাম ফোনটা রেখে দিল। সে দ্রুত প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ালো। প্লিজ, আমি একটাবার তোমার সাথে কথা বলতে চাই। প্রিয়তা কিছু বলছে না। সে তার মতন হেঁটে চলেছে। হঠাৎ তিহাম প্রিয়তার হাত ধরে ফেলল। সাথে সাথে প্রিয়তা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে ফেলল। আমি আপনার কোনো সম্পত্তি নই যে যা ইচ্ছে তাই করবেন। তিহাম এবার প্রিয়তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। প্লিজ, একটাবার। প্রিয়তা কিভাবে যেন থেমে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা শুনবো, এখন উঠুন তো।
তারা দুজনেই একটি রেস্টুরেন্টে গিয়ে বসলো। কি বলবেন বলেন? আমাকে মাফ করে দাও, ওই দিনের জন্য আমি খুবই লজ্জিত। আমি তোমাকে পাগলের মতন খুঁজেছি কিন্তু পাইনি। তুমি রিলেটেড কাউকেই আমার চেনা ছিল না, যে তো ব্যাপারে জানতে পারবে। তিহাম বলল, ভাগ্যিস জানতেন না। তিহাম এই কথার আগা মাথা কিছুই বুঝলো না। তুমি তো আমাকে তুমি করে বলো, তাহলে আজ কেন আপনি বলছো? প্রিয়তা এই কথার কোনো জবাব দিল না। তোমার কথা শেষ। তুমি যাওয়ার দুদিন পর আমার মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার পাপের ফল হয়তোবা আমার মাকে ভোগ করতে হয়েছে বলেই কেঁদে ফেলল তিহাম। কেননা তার মা তার দুনিয়া ছিল। প্রিয়তা তাচ্ছিল্যের হাসি দিল, কিন্তু তিহাম তা দেখতে পেল না। আমি এখন উঠি, তোমার নাম্বারটা পাওয়া যাবে? 0191 আমার নাম্বার। বলেই প্রিয়তা ওখান থেকে চলে গেল। তিহামের বেশ অদ্ভুত লাগলো ব্যাপারটা। এত সহজেই সে নাম্বারটা পেয়ে যাবে বুঝতে পারেনি। প্রিয়তা বাসায় এসে সরাসরি রুমে ঢুকে পড়ল। আলমারি থেকে সবুজ ডায়েরিটা বের করলো। ডায়েরিটার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। এই হাসির পিছনে অজানা কত রহস্য আছে তা কারোর জানা নেই। ডায়েরিটা আবারও লকারে রেখে দিল। আজ তার এক অদ্ভুত শান্তি লাগছে। বেশ আয়েশ করে শাওয়ার নিল। ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেতে খেতে গুনগুন করে গান গাইতে লাগলো। এত খুশি হতে এর আগে ওকে কেউ দেখেনি। মা, তোর কি হয়েছে? আজ এত খুশি কেন? তেমন কিছু না বাবা, এমনি। রুমে এসে দেখলো তার ফোন বাজছে, আননোন নাম্বার। তার আর বুঝতে বাকি রইল না কে কল দিয়েছে। সে ফোনটা কেটে দিয়ে অফ করে দিল। তারপর শান্তির এক ঘুম দিল। রাতে সে গাঢ় নীল রঙের একটা শাড়ি পরল। পরে তিহামকে কল দিল। আমি বাসার ঠিকানা দিচ্ছি, তুমি এখনই আধা ঘন্টার মধ্যে আমার বাসার সামনে আসবে বলেই কেটে দিল প্রিয়তা। তিহাম তো আকাশ থেকে পড়ল। সে খুশি হবে নাকি কি করবে ভেবে পাচ্ছে না। তার ফোনে একটি মেসেজ আসলো। প্রিয়তার ঠিকানা লিখে পাঠিয়েছে। সে সাথে সাথে রওনা হলো প্রিয়তার বাড়ির উদ্দেশ্যে। প্রিয়তা ছাদে দাঁড়িয়ে আছে আর মনে গুনগুন করে গান গাইছে। তিহামকে দেখতে পেয়ে তাকে ইশারা করলো ছাদে আসার জন্য। তিহাম ছাদে আসার পর প্রিয়তাকে ডাক দিল। প্রিয়তা তিহামকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরল। তিহাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এত সুন্দর শাড়ি পরার পর ও কেন যেন তিহামের ওই আকর্ষণটা কাজ করছে না। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো তিহামের। আসো, আমরা একসাথে আজ আকাশ দেখব। এত পরিবর্তন দেখে তিহাম শক খেলো। কই তার সাথে ঝগড়া করবে তা না, উল্টো দিকেই কিনা তাকে বলছে। প্রিয়তার ডাকে ঘোর কাটলো তিহামের। কিন্তু তুমি যে একবার আমাকে বলেছিলে তোমার আকাশ পছন্দ না। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে তিহাম। প্রিয়তা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তিহামও তার পাশে এসে দাঁড়ালো। দুয়ে দুয়ে 4 মেলাতে পারছে না সে। প্রিয়তা কি আসলেই কোনো রাগ নেই তার উপর? মনে মনে খুশি হলো সে। আচমকায় প্রিয়তা তিহামকে তার দিকে ঘুরিয়ে নাক বরাবর একটা ঘুষি দিল। ঘুষিটা এত জোরেই ছিল যে তিহামের নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল। এমন কিছুর জন্য তিহাম মোটেও প্রস্তুত ছিল না। সে প্রিয়তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। যেই মেয়ে নাকি ওর দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সে আজ তাকে মারলো। তুমি আমাকে মারলে? তিহাম বলল, কেন রে বাবা? তোমার জন্য তো আমি সবার সামনে শাড়ি খুলেছিলাম। আমি তো তোমাকে একটা ঘুষি দিয়েছি, তাও সবার চোখের আড়ালে। বলি মুচকি একটা হাসি দিল। তিহাম ভেবে পাচ্ছে না কি বলবে। সে মাথা নিচু করে দাঁড়িয়েছে। তার খুব লজ্জা লাগছে। সে কত জঘন্য কাজ করেছিল প্রিয়তার সাথে, সেই তুলনায় এটা তো কিছুই না। তুমি আমাকে যত ইচ্ছে মারো, কিন্তু আমাকে মাফ করে দাও প্লিজ, প্রিয়তার হাত ধরে বলল তিহাম। আমি তোমাকে মাফ করার কে? বলেই আকাশের দিকে তাকালো প্রিয়তা। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু তিহাম তা দেখতে পেল না। তুমি আমাকে মাফ না করলে কে করবে বলো? আমি অনেক অনুতপ্ত আমার কাজের জন্য। আই এম সরি প্রিয়তা। প্রিয়তা কিছু বলল না। তিহামের হাত ধরে দাঁড়িয়ে রইল। এভাবেই কেটে গেল কিছুক্ষণ। কেউ কোনো কথা বলছে না। তুমি এখন বাসায় যাও, অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রিয়তা শান্তভাবে বলল। তোমাকে আজ বেশ সুন্দর লাগছে নীল শাড়িতে, পুরোই নীল পরি। ওই দিনও কিন্তু আমায় সুন্দর লেগেছিল নীল শাড়িতে, কিন্তু আফসোস তোমার চোখে পড়েনি। প্রিয়তার কথা শুনে তিহামের মনটা খারাপ হয়ে গেল। সে প্রিয়তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে, আজকের পর থেকে আর কোনো দিনও তোমাকে কষ্ট পেতে দেব না বলেই প্রিয়তার কপালে চুমু খেলো। আর দেরি না করে সেখান থেকে চলে গেল। প্রিয়তা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তার হাত পা কাঁপছে। তিহামের স্পর্শে পুরো শরীর বিদ্যুৎ বয়ে গেল। চিৎকার করে কাঁদতে হচ্ছে তার।
এই যন্ত্রণা বয়ে বেড়ানো যে সম্ভব না। আজ তিহামের চোখে প্রিয়তার জন্য শুধু ভালোবাসার প্রকাশ পেয়েছে। চোখ কখনো মিথ্যা বলে না। প্রিয়তার পাগলের মতন কাঁদতে লাগলো। গোছানো চুলগুলো সব অগোছালো হয়ে গেল। পরনের শাড়িটাও আর গোছালো নেই। তার মধ্যে এক চাপা কষ্ট আছে, যা কারোর জানা নেই। কিছুক্ষণ পর প্রিয়তা উঠে নিজের রুমে গিয়ে 1 ঘন্টার মতন শাওয়ার নিল। তারপর বেরিয়ে সেই ডায়েরিটা বের করে বুকে জড়িয়ে বসে রইল। এদিকে তিহাম তো খুশিতে শেষ। হাসতে ভুলে যাওয়া ছেলেটা আজ পুরো বাড়ি মাতিয়ে ফেলেছে। আফজাল সাহেব, তিহামের বাবা, এসব দেখে খুশি হবে না অবাক হবে বুঝে উঠতে পারছেন না। বাবা, আমি ওকে পেয়ে গিয়েছি, তোমার বৌমাকে পেয়ে গিয়েছি বলেই খুশিতে বাচ্চাদের মতন লাফাতে লাগলো। ছেলেকে এত খুশি দেখে আফজাল সাহেব চোখ ঝাপসা হয়ে এলো। কালই আমরা ওই মেয়ের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবো। মেয়েটাকে আমাকে একটু দেখাতো। না বাবা, এখন না, পরে, আর একটু সবুর করো। একেবারে গিয়েই না হয় তোমার বৌমাকে দেখো। আমি আগে ওকে নিজে প্রপোজ করব, তারপর তুমি না হয় ওর বাসায় যেও বলেই তিহাম নাচতে নাচতে নিজের রুমে চলে গেল। আফজাল সাহেব আজ বেশ খুশি। তার একমাত্র ছেলে আজ এত খুশি। এতগুলো বছর পর তার ছেলেকে সে হাসতে দেখেছে। কেননা তিহামের মা মারা যাওয়ার পর সে কেমন যেন হাসতে ভুলে গিয়েছিল। যেই ছেলেকে এতদিন বিয়ের কথা বললেই রেগে যেত, সে নাকি আজ নিজে থেকেই বিয়ে করতে চাইছে। আফজাল সাহেব হাসতে হাসতে নিজের রুমেই চলে গেলেন। তিহাম ড্রয়ার খুলে প্রিয়তার একটা ছবি বের করে হাসতে লাগলো। একদিনে সে এত কিছু পেয়ে যাবে নিজেও বোঝেনি। আজ সে শান্তির ঘুম দেবে একটা। আর এদিকে প্রিয়তার ঘুম যেন কোথাও উদাও হয়ে গেল। সে চাইলেও ঘুমাতে পারছে না। ঘুমও যেন তার সাথে বেইমানি করছে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। তিহাম যেন প্রিয়তাকে চোখে হারায়। ছোট ছোট সব ব্যাপারেই প্রিয়তার এত খেয়াল রাখে, মানে গত 3 বছরের কষ্ট পুষিয়ে দেওয়ার ট্রাই করছে ভালোবাসা দিয়ে। প্রিয়তা দিনকে দিন অবাক হচ্ছে তিহামের এই বিহেভে। তিহাম কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরে থাক, তাকাই অবধি না। সারাদিন প্রিয়তা প্রিয়তা করে। ওর পুরোটা জুড়েই শুধু প্রিয়তার বসবাস। এভাবে কেটে গেল 6টা মাস। আর 2 দিন পর তিহামের বার্থডে। প্রিয়তা অনেক কিছু প্ল্যান করেছে তিহামকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই সারপ্রাইজ হয়তো তিহাম কোনো দিন ভুলতে পারবে না। এদিকে তিহাম মনে মনে ঠিক করে ফেলেছে সে ওই দিনই প্রিয়তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। তার থেকে বার্থডে গিফট হিসেবে তাকেই চাইবে। সব থেকে স্পেশাল গিফট তো তার জন্য প্রিয়তাই। গত 3 বছর ধরে যাকে পাগলের মতন ভালোবেসে এসছে, ফাইনালি তাকেই বিয়ে করার কথা বলবে ভাবতেই খুশি খুশি লাগছে তার। তিহামের বার্থডের আগের দিন প্রিয়তার বাসায় পার্সেল আসলো একটা। পার্সেলটা খুলে দেখলো খুব সুন্দর একটা লাল শাড়ি, সাথে একটা চিরকুট। আমার দিলবার, আমি চাই কাল তুমি এই শাড়িটা পরে আমার বার্থডেতে আসো আমার লাল পরি হয়ে। আই লাভ ইউ প্রিয়। রিদি তার চিরকুটটা হাতে নিয়ে মুচকি একটা হাসি দিল। আনমনেই তার মুখ থেকে বেরিয়ে এলো আই লাভ ইউ টু তিহাম। সে নিজেই লজ্জা পেয়ে গেল। শাড়িটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তিহামের চয়েস অনেক ভালো, শাড়িটা দেখেই বোঝা যাচ্ছে। পরের দিন প্রিয়তা খুব সুন্দর করে সাজলো, যে কেউ দেখেই ফিদা হয়ে যাবে। তিহাম নিজে নিতে আসলো প্রিয়তাকে। একটা রেস্টুরেন্টে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। তিহামের ভাব দেখে প্রিয়তার মনে হচ্ছে আজ তিহামের না, তার নিজের বার্থডে। আনমনেই সে হেসে উঠল। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে সবাই একসাথে হ্যাপি বার্থডে বলে উইশ করলো তিহামকে। কেক কাট করা হলো। আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি আমাকে দেবে না বলো? প্রিয়তা কোনো জবাব দিল না। তিহাম হাঁটু গেড়ে বসে সবার সামনে, আমি জানি প্রিয়তা, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি। তুমি আমাকে মাফ করে সারা জীবন আমার সাথে থাকবে? তুমি কি আমার হবে? চলো না, শেষটাই তুমি আমি এক হয়ে যাই বলেই তিহাম প্রিয়তার দিকে চেয়ে রইল। প্রিয়তা মুচকি একটা হাসি দিয়ে ব্যাগ থেকে ডায়েরিটা বের করলো। তিহাম কিছু বুঝতে পারছে না। দেখো তো, ডায়েরিটা চেনো নাকি বলেই তিহামের দিকে ছুঁড়ে মারলো। ডায়েরিটা মোটা হওয়ায় তিহামের মাথায় লেগে মাথাটা কেটে গেল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। তিহাম ডায়েরিটা হাতে নিল। খুলতেই সে চমকে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কিভাবে সম্ভব এটা? তার মানে ডায়েরিটা খুলেই প্রথমে 2টো মেয়ের হাস্যোজ্জ্বল ছবি দেখা যাচ্ছে। দেখতে তারা হুবহু একরকম।
যমজ হলেও এমন কার্বন কপি খুবই কমই দেখা যায়। তিহাম এটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার হাত পা কাঁপছে, কেমন যেন এক অজানা ভয় কাজ করছে। তার মানে? তিহাম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জি, আপনি একদম ঠিক অনুমান করেছেন। আমি প্রিয়তা নই, প্রিয়তার বোন হৃদিতা। প্রিয়তাকে তো আপনি 3 বছর আগেই মেরে ফেলেছিলেন। তিহাম অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছো এসব? কি বলছি মানে? যেই মেয়ে আপনাকে পাগলের মতন ভালোবাসতো, তাকে কিনা আপনি ভরা মসজিদে ঘটা করে অপমান করেছেন? আপনি এত নিষ্ঠুর কিভাবে হতে পারলেন? আরে পছন্দ ছিল না বলে দিলেই পারতেন। এতটা অপমান করার কি দরকার ছিল বলতে পারবেন? তিহাম কাঁদছে, কোনো কথা বলছে না। জানেন, প্রথম ও যেদিন আপনার কথা আমাকে বলে কত খুশি ছিল। প্রিয়তা আমার সাথে সব শেয়ার করতো, তাই আপনাকে খুব ভালো করেই চিনতাম আমি। আমার বাবা মা সেপারেশনের পর আমি বাবার সাথে দেশের বাইরে চলে যাই, আর প্রিয়তা মায়ের সাথে এখানে থাকতো। ও খুব চাপা স্বভাবের ছিল, আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর আপনি কিনা ওর সাথে ছি। তিহাম এবার ডায়েরির পেজটা উল্টালো, যেখানে প্রিয়তা তাকে নিয়ে হাজারো কথা লিখে রেখেছে। আপনি যেদিন ওকে অপমান করেছিলেন সেদিনই ও সুইসাইড করেছিল। ও যে আপনার জন্য সুইসাইড করে তা আমাকেও বলেনি। মা আমাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলে প্রিয়তা সুইসাইড করেছে। আপনি বুঝতে পারছেন এটা আমাদের জন্য কতটা কষ্টের ছিল? হৃদিতা এবার নিজেকে ধরে রাখতে পারলো না। তিহামকে এলো পাথারি মারতে লাগলো আর কাঁদতে লাগলো। আপনার জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আপনার জন্য আমার মা আজ মেন্টাল হসপিটালে। যে প্রিয়তার সুইসাইড মেনে নিতে পারেনি, এখনো তার ট্রিটমেন্ট চলছে। আপনি আমাদের জীবিত মেরে ফেলেছেন। এমন কেন করলে বলেন, কেন করলেন? প্রিয়তা মারা যাওয়ার 1 বছরের মাথায় আমি আর বাবা দেশে আসি। বোনের রুম থেকে ডায়েরিটা পেয়ে আমি সব বুঝতে পারি। আমার প্রথমেই আপনাকে সন্দেহ হয়েছিল, কিন্তু প্রিয়তার ডায়েরিটা লিখে গেছিল যাতে আপনাকে কোনো রকম ঝামেলায় না ফেলা হয় ওর মৃত্যুর জন্য। কিন্তু ও তো আমার বোন ছিল, আমি কিভাবে আপনাকে ছেড়ে দিই? তাই তো নিজে নিজে প্রতিজ্ঞা করি, যেদিন আপনি নিজে থেকে আমাকে ধরা দেবেন আমি আপনাকে ছাড়বো না। আর আজকে ওই দিন এসে গিয়েছে। আজ আপনি কাঁদছেন আর আমি দেখছি, এখানে উপস্থিত সবাই দেখছে। আপনার এই ফেসের পেছনে যে কতটা কুৎসিত ফেস লুকিয়ে আছে তা আজকে সবার সামনে এসছে। তিহাম হৃদিতার পা ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমি বুঝতে পারিনি ও নিজেকে শেষ করে দেবে। আমি নিজের ভুল বুঝতে পেরে ওকে অনেক খুঁজেছিলাম, বিশ্বাস করো। আমাকে এত বড় শাস্তি দিও না। হৃদিতা তাচ্ছিল্যের হাসি দিয়ে, শাস্তি? ওটা আমি দেওয়ার কে আপনাকে? আপনি তো প্রিয়তাকে ভালোবেসেছেন, আমাকে না। সে তো অনেক আগেই না ফেরার দেশে চলে গিয়েছে। না, সরি, আপনি পাঠিয়ে দিয়েছেন। আপনার চোখে আমি ওর জন্য ভালোবাসা দেখেছি, আর এই ভালোবাসার আগুনেই আপনি জ্বলে পুড়ে মরবেন। বলেই হৃদিতা সেখান থেকে উঠতে নিলে তিহাম ওর হাত ধরে ফেলে। আমার ভালোবাসা না হয় প্রিয়তার জন্য, কিন্তু তোমার ভালোবাসা কার জন্য? আমি তোমার চোখে যে আমার জন্য ভালোবাসা দেখেছি ওটা মিথ্যে হতে পারে না। এই ভালোবাসা তো আর একদিনে তৈরি হয়নি। যেদিন তুমি আমাকে প্রথম ছাদে ডেকেছিলে ওই দিনই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবাসো। তাহলে এটার মানে কি? হৃদিতার বুকটা ধক করে উঠল। সে হাত ছাড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেল। 1 বছর পর আজ হৃদিতার বিয়ে। পুরো বাড়িতে হইচই বেজে গিয়েছে। হৃদিতার বাবা তার মেয়ের রুমে এসে, মা, তুই খুশি তো এই বিয়েতে? তোর কোনো আপত্তি নেই তো? তোকে দেখে খুশি কেন মনে হচ্ছে না? তোর মা পুরোপুরি সুস্থ থাকলে আজ হয়তো সব আরও সুন্দর হতো। আমার এক মেয়েকে হারিয়েছি আমি, আর এক মেয়েকে কষ্ট পেলে তা আমি মেনে নিতে পারবো না। আফজাল সাহেব চশমা খুলে নিজের চোখটা মুছলেন। না বাবা, আমি অনেক খুশি। তোমাকে ছেড়ে যাব তো তাই একটু মন খারাপ। এর মধ্যে বর এসে গিয়েছে শুনে হৃদিতার বাবা বাইরে চলে গেলেন বরকে বিয়ে করতে। হৃদিতার মনে এক চাপা কষ্ট আছে, তার হয়তো বা কেউ কোনোদিন জানবে না। 1 বছর আগে সে তার বোনের হয়ে প্রতিশোধ নিলেও নিজের কাছে হেরে গিয়েছে সে। ওই দিনের পর থেকে হৃদিতা তিহামের কোনো প্রকার খোঁজ নেয়নি। খোঁজ নিয়েই বার কি হবে? এসব ভাবতে ভাবতে হৃদিতার ডাক পড়ল। হৃদিতার বিয়ে হয়ে গেল, কিন্তু তার মনে সেই চিনচিন ব্যথা কোনোভাবেই কমছে না। বাসর ঘরে বসে আছে হৃদিতা। তুর্যের সাথে তার পরিচয়টা অদ্ভুতভাবে। ছেলেটা বেশ ভালো, তাকে অনেক ভালোবাসে। এসব ভাবতে ভাবতে রুমে দরজা লাগানোর আওয়াজ এলো। হৃদিতা তাকিয়ে দেখলো তুর্য এসেছে, কিন্তু আজব ব্যাপার, তুর্য রুমে ঢুকেই সোজা বারান্দায় চলে গেল। হৃদিতার দিকে একবার তাকালোও না।
তুর্য সিগারেট ধরালো। কি যেন ভেবে সে দেখে বোঝা যাচ্ছে না। রিদিতার রাগ এবার আসমান উঠে গেল, কেননা তার সিগারেট পছন্দ না তা খুব ভালো করেই জানে তুর্য। রিদিতা উঠে তুর্যের পিছে গিয়ে দাঁড়ালো। ওই, তুমি জানো না আমি সিগারেট পছন্দ করি না? তুর্য রিদিতার দিকে ঘুরে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল। আমার ডিভোর্স চাই। এই কথাটা রিদিতা কোনোভাবেই হজম হচ্ছে না। সে বুঝতে পারছে না তুর্য তার সাথে এমনটা কেন করছে। তুমি এসব কি বলছো তুর্য? আমি জানি তোমার মজা করার স্বভাব আছে, তাই বলে এত জঘন্য মজা করবে? রিদিতা খুব রেগে যায় কথাটা বলল। তুর্যের চোখ লাল হয়ে আসছে রাগে। তোমার কি মনে হয় আমি তোমার সাথে মজা করছি? তোমার কি আমাকে জোকার লাগে? আর এত ইনোসেন্ট সাজার কোনো মানে নেই। তুমি যে কতটা নাটক করতে পারো তা আমার খুব ভালো করে জানা আছে। তোমাদের মতন মেয়েরা পারে শুধু ছেলেদের ফাঁসিয়ে প্রেমের অভিনয় করতে। রিদিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এসব কি বলছে সে? তুমি কি বলতে চাইছো? তুমি বুঝতে পারছো না 1 বছর আগে কি করেছিলে তোমার মনে নেই? তার মানে তুমি... জি, 1 বছর আগে যার সাথে তুমি প্রেমের নাটক করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে সে আমার খালাতো ভাই তিহাম। এটা শোনার পর রিদিতা হাঁ করে তাকিয়ে আছে। এবার সে দুইয়ে দুইয়ে 4 মেলাতে পারছে। তুর্য রিদিতাকে টানতে টানতে একটি রুমে গিয়ে ফেলে দিল। রিদিতা চারদিকে তাকিয়ে দেখলো আর তিহামের অনেক ছবি দেওয়াল জুড়ে। বেশিরভাগই রিদিতার সিঙ্গেল ছবি। তিহাম এগুলো কখন তুলেছে জানা নেই তার। ঘরের এক কোনায় চোখ পড়তেই দেখলো একটি লোক বসে আছে চোখ বন্ধ করে। চুল বড় বড়, উস্কো খুস্কো দাড়ি। মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে তার যত্ন নেওয়া হয় না। রিদিতা ভালো করে খেয়াল করে দেখলো এটা তিহাম। রিদিতার খুব কষ্ট হচ্ছে তিহামের এই অবস্থা দেখে। সে তাকে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু এত কঠিন শাস্তি পাবে এটা কোনোদিনও ভাবতে পারেনি রিদিতা। তিহাম রিদিতাকে দেখেই দৌড়ে আসলো। আমার প্রিয়কে এনে দাও। তুমি তো জানো আমি প্রিয়কে কতটা ভালোবাসি। ও আমার সাথে কেন এমন করলো বলো না? আমাকে প্রিয়র কাছে নিয়ে যাও না। এগুলো বলেই তিহাম কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর আবার আচমকা হাসতে লাগলো, পুরো বাচ্চাদের মতন। রিদিতার খুব মায়া হচ্ছে তিহামকে দেখে। সে কি কিছু ভুল করে ফেলেছিল? তখনই তুর্য রিদিতাকে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেল। তুমি কতটা জঘন্য মেয়ে হলে আমার ভাইয়ের মতন ভালো মানুষের সাথে এমনটা করতে পারো? আমার যখন 12 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। খালা আমাকে এখানে নিয়ে আসে, আপন ছেলের মতন আদর দিয়ে বড় করে। আর তিহাম ভাইয়া তো আমাকে নিজের ছোট ভাইয়ের মতন আদর করত। আমার আইডল ছিল তিহাম ভাইয়া। আমি তার জন্য আমার জানটা দিয়ে দিতে পারি। তুমি যখন আমার ভাইয়াকে রিজেক্ট করেছিল ভালোবাসার অভিনয় করে, তখন কি তোমার একটুও কষ্ট লাগেনি? জানো, ভাইয়ার ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে পাগলের মতন রাস্তা দিয়ে হাঁটছিল। ভাইয়ার জন্মদিন উপলক্ষে আমি গ্রাম থেকে এসেছিলাম ভাইয়াকে সারপ্রাইজ দিতে। আর দেখো, এসেই নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। ভাইয়ার অ্যাক্সিডেন্টের সময় শুধু প্রিয় প্রিয় করছিল। এতটুকু বলেই থেমে গেল তুর্য। তার খুব রাগ হচ্ছে। আজ চুপ করে আছো কেন? ওই দিন আমার ভাইয়াকে কষ্ট দেওয়ার সময় মনে ছিল না? যেদিন ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয় ওই দিন ভাইয়ার রুমে গিয়ে তোমার আর ভাইয়ার ছবি দেখতে পাই। তখন থেকেই প্রতিজ্ঞা করি এর মাসুল তোমাকেই দিতেই হবে। এরপর তোমাকে প্ল্যান মোতাবেক তোমার সাথে দেখা, তারপর বিয়ে। রিদিতা তুর্যের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। আসলে কি বলবে তাই বুঝতে পারছে না। এভাবে তার সামনে তার অতীত চলে আসবে বুঝতে পারেনি সে। তিহাম ভাইয়ের এই অবস্থা দেখে খালু স্ট্রোক করে, আর তখন থেকেই প্যারালাইসিস হয়ে যায় খালু। তুমি একটা ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছো রিদিতা। রিদিতা কিছু বলছে না দেখে তুর্যের রাগ এবার সপ্তম আকাশমানে উঠে গেল। রিদিতা তার ছেলের হাসি দিয়ে বলল, কবে ডিভোর্স লাগবে? রিদিতার এমন প্রশ্নে তুর্য হতবম্ব। মানে, এই মেয়ের মধ্যে কি ন্যূনতম গিল্টনেস নেই? চিন্তা করো না, তুমি ডিভোর্স পেয়ে যাবে যেদিন নিজের ভুল বুঝতে পারবে। খুব দেরি যাতে না হয়ে যায়। তুর্য কিছু বলল না। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আবার একটা সিগারেট ধরালো। কেমন ওলট পালট হয়ে গেল তার জীবনটা। রিদিতাকে সে আগেই দেখেছিল, দেখেই তার পছন্দ হয়ে গেছিল। লাভ অ্যাট ফার্স্ট সাইট যাকে বলে। কিন্তু এই রিদিতাই যে তার ভাইয়ের জিএফ ছিল, এমনকি তার ভাইয়ের সাথে এত বড় গেম খেলেছে ভাবতেই পারেনি সে। তার ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। জীবনে প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছিল। আসলেই তার কপালটা খারাপ। ছোটবেলা থেকে হারাতে হারাতে বড্ড ক্লান্ত সে। কিছু একটা ভেবে সে রিদিতার কাছে যায়। তোমার এখানেই থাকতে হবে। তুমি ভাইয়ার সেবা করে ভাইয়াকে সুস্থ করবে। আমার থেকে ভুলেও স্বামীর অধিকার আশা করবে না। রিদিতা কিছু বলল না। আচমকায় তুর্যকে জড়িয়ে ধরল।
কিন্তু তুর্য রিদিতাকে ধরছে না। সে চোখ বন্ধ করে তার মনে বয়ে যাওয়া ঝড়কে শান্ত করার চেষ্টা করছে। কিছুক্ষণ পর রিদিতা নিজে থেকেই তুর্যকে ছেড়ে দিল। তারপর সে পা বাড়ালো তিহামের রুমের দিকে। এটা দেখে তুর্যের ভিতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার মধ্যে কেমন যেন এক জেলাসি কাজ করছে। সে থাকতে না পেরে সবকিছু ভাঙচুর শুরু করে দিল। খুব ভোরে ঘুম ভাঙলো তুর্যের। তার মনে পড়ে গেল কাল রাতের কাহিনী। সে উঠেই রিদিতাকে খুঁজতে লাগলো। পুরো বাড়ি খুঁজেও রিদিতাকে পেল না। হতাশ হয়ে নিজের রুমে ফিরে এলো। টেবিলের উপর একটা কাগজ রাখা, তার ভিতরটা কেমন যেন হাহাকার করছে। কাগজটা হাতে নিয়ে, প্রিয় তুর্য, তোমার জন্য আমি অপ্রিয় হলেও আমার জন্য কিন্তু তুমি খুবই প্রিয়। তুমি নিতান্তই একজন ভালো মানুষ। জানো, কাউকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। আমার উচিত ছিল তোমাকে আমার অতীত সম্পর্কে সবটা বলে দেওয়া, কিন্তু ওটা যে বলার মতন কোনো অতীত ছিল না। আমি চাইনি আমার বর্তমান আমার অতীত নষ্ট করুক। আর ভাগ্যের কি পরিহাস দেখো, তাই হয়েছে। একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। আমি আমার হয়ে কোনো সাফাই গাইব না। এভাবেই তোমার সাথে থাকা আমার সম্ভব না। ভালো থেকো। আমাকে খুঁজতে চেষ্টা করবে না কোনোদিন। সব কিছুর ওপরে একটা সত্য আছে, সেটা হলো তুমি আমাকে পাগলের মতন ভালোবাসো। তোমার এই ভালোবাসা নিয়েই আমি কাটিয়ে দিতে পারবো সারাটা জীবন। কিন্তু তোমার সামনে থাকলে তুমি আমাকে ভালোবাসবে না আমি জানি, তাই তো চলে যাচ্ছি। ভালোবাসাটা না হয় দূর থেকেই থাকুক। তোমার হৃদি। তুর্য চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। 6 বছর পর। হৃদিতার মেজাজ খুবই খারাপ। সে ট্রেনে আলাদা কেবিন পায়নি। খুবই বিরক্ত লাগছে তার। জানালার কাছে বসে আছে সে। তার অপোজিটে একটা পিচ্চি মেয়ে একা বসে আছে। বয়স আর কতই হবে, 4-5। খুব মিষ্টি দেখতে মেয়েটি। হৃদিতা পিচ্চিটাকে ডাক দিল, মামনি, তোমার নাম কি? আমার নাম প্রিয়। হৃদিতা নামটা শুনে চমকে গেল। তখনই একটা লোকের কণ্ঠস্বর শোনা গেল, প্রিয় প্রিয় করে ডাকছে। লোকটা কেবিনে আসতেই প্রিয় পাপা পাপা বলে দৌড়ে গেল। হৃদিতা খুব ভালো করেই লোকটাকে খেয়াল করলো। সেই পরিচিত মুখ। হৃদিতা এক দৃষ্টিতে চেয়ে আছে। তখনই তার বয়সী একটা মেয়ে এলো প্রিয়র কাছে, এসে প্রিয়কে কোলে নিল। হৃদিতা আস্তে করে বলে উঠল, তিহাম। কিন্তু তিহামের কান অবধি পৌঁছালো না। তিহাম হৃদিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রিয়র পাশে গিয়ে বসলো। হৃদিতা খুশি হবে নাকি কষ্ট পাবে বুঝতে পারছে না। বাহ, বিয়ে করে ভালোই সংসার করছে, অথচ আমারটা সংসার করা হলো না। হৃদিতা দীর্ঘশ্বাস ফেললো। পাপা পাপা, এই আন্টিটাকে আমি যেন কোথায় দেখেছি। তিহাম মুচকি হাসি দিয়ে, না মা, কোথাও দেখেনি। আচ্ছা পাপা। প্রজ্ঞা, তুমি একটু প্রিয়র সাথে বসো, আমি আসছি। বলেই সেখান থেকে চলে গেল তিহাম। প্রজ্ঞা হৃদিতার দিকে তাকিয়ে রইল। খুব মনোযোগ দিয়ে দেখছে সে হৃদিতাকে। হৃদিতার ডায়েরিটা বের করে লেখায় মনোযোগ দিল। আবার আমার অতীত আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু আজ কষ্ট হচ্ছে না, বরং ভালো লাগছে। তিহাম ওর জীবনে এগিয়ে গিয়েছে। ছোটবেলা থেকেই আমার আর প্রিয়তার পছন্দ একই ছিল। দেখা যেত দুজনেই একই জিনিস পছন্দ করতাম। সবাই মজা করে বলতো আমাদের নাকি যমজ ছেলের কাছে বিয়ে দেবে, তা না হলে একজনকে নিয়েই টানাটানি লেগে যাবে। খুবই ভালোই চলছিল সব কিছু, কিন্তু বাবা মার বনিবনা হচ্ছিল না। একটা সময় তারা কঠিন সিদ্ধান্ত নেন সেপারেশনের। আমাদের 2 বোনকে আলাদা হতে হয়। আমি দেশের বাইরে চলে যাই বাবার সাথে, আর প্রিয়তা মায়ের সাথে দেশেই থেকে যায়। কি কান্নাটাই না করেছিলাম সেদিন। হৃদিতার চোখ থেকে পানির ফোঁটা পড়লো ডায়েরির পেজে। চোখ মুছে আবারও লেখা শুরু করলো। এভাবেই দিন কাটতে লাগলো। একদিন প্রিয়তা আমাকে তিহামের ছবি দেখালো। প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে যাই আমি। এমন সুন্দর ছেলে দেখে যে কেউই ক্রাশ খাবে। প্রিয় আমাকে সব বলতো। দিনে দিনে তিহামের প্রতি আমার মুগ্ধতা বাড়তে লাগলো। একটা সময় মনে হলো আমি ওকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার যে কিছুই করার ছিল না, কারণ প্রিয় তার জান ছিল তিহাম। মেয়েটা তিহাম বলতে অজ্ঞান ছিল, তাই নিজের ভালো লাগাকে মাটি চাপা দিলাম। কিন্তু মনের কষ্ট দিন দিন বাড়তে লাগলো। এরপর তিহাম আমার বোনের সাথে যা করলো, এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। তিহামের ওপর খুব রাগ হলো। সব থেকে রাগ হলো নিজের ওপর। এমন ছেলেকে নাকি আমি পছন্দ করেছিলাম। 8 বছর আগে যদি তিহামের সাথে দেখা না হতো, তাহলে হয়তো বা আমার জীবনটা এমন ছন্নছাড়া হতো না। হঠাৎ তিহামের আওয়াজ পেয়ে হৃদিতার হাত থেকে কলমটা পড়ে গেল। হকচকিয়ে গেল সে। তিহাম ঠিক তার অপোজিটে বসে আছে। পাশে প্রিয় আর তার পাশে প্রজ্ঞা। বাহ, বেশ মানিয়েছে তাদের। তিহাম কলমটা তুলে হৃদিতার হাতে দিল। হৃদিতা কলমটা নিয়ে আবারও লেখায় মনোযোগ দিল।
তিহামকে দেখে প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠলাম। আমার বোনের সাথে ও যা করেছে এর দাম তো ওকে দিতেই হবে। কিন্তু আমি নিজেই ফেঁসে গেলাম। তিহামের এত কেয়ারিং, এত লাভ, সব কিছুতে আমি মুগ্ধ হচ্ছিলাম। ছেলেটার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা আছে আকর্ষণ করার, তাই তো আমার বোনের আজ এই পরিণতি। দিন যত যেতে লাগলো আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম। কিন্তু আমাকে তো ভুলে গেলে চলবে না যে ও আমার বোনের খুনি, তাই তো রিভেঞ্জটা নিয়েই নিলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি খুশি হতে পারিনি। কেমন যেন সব খালি খালি লাগছে। খুব ইচ্ছে করতো ওর সাথে কথা বলতে, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। এই ঘটনার 1 মাস পর ইনভাইটেশন পেলাম বিয়ে। তোমার আর আমার প্রিয়তার ছোটবেলার বান্ধবী ছিল, আর চাইতেও বিয়েটা অ্যাটেন্ড করা লেগেছে। সেখানেই তুর্য আর ফ্রেন্ডরা আসে বিয়েতে ফ্রিতে খাবার খেতে। আমরা বান্ধবীরা মিলে ধরে ফেলি ওদেরকে। সেদিন কি কাণ্ডটাই না করেছিলাম ভেবেই রিদিতা অজান্তেই হেসে উঠল। তিহাম আর চোখে দেখছে রিদিতাকে। হাসির কারণ বোঝার চেষ্টা করলেও ব্যর্থ হলো। তারপর কাকতালীয়ভাবে আমার শুধু তুর্যর সাথেই দেখা হতে থাকে। ছেলেটা আমার জন্য কি পাগলামিটাই না করতো। ওর চোখে নিজের জন্য ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ভাবলাম এবার বুঝি সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আবার ওই একই জায়গায় এনে দাঁড় করালো আমাকে। তুর্যকে নিয়ে নতুনভাবে বাঁচতে চেয়েছিলাম, কেননা তিহামের স্মৃতি আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াতো। লাভটা কি হলো? আবার সেই তিহামের সামনে গিয়েই পড়লাম। তুর্য রিভেঞ্জ নেওয়ার জন্য বিয়ে করলেও আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে। আমি ছোটবেলা থেকেই ভালোবাসার কাতর ছিলাম। মাকে সেভাবে কাছে পাইনি। যে কথায় আছে না, যে তুমি কাকে ভালোবাসো তার থেকেও বেশি জরুরি কে তোমাকে ভালোবাসে। তিহামের ভালোবাসা ছিল প্রিয়তা। আমি তো শুধু কিছুদিনের জন্য ওর জায়গাটা নিয়েছিলাম। কিন্তু তুর্য আমাকে ভালোবাসে, শুধুই আমাকে। এটাই আমার জন্য যথেষ্ট। এটা নিয়েই আমি খুব ভালো আছি। ও আমার সামনে আসলে ওকে প্রত্যাখ্যান করার মতন শক্তি আমার নেই। ভালোবাসা কেই না চায়। এখন আর তিহামের জন্য কোনো কষ্ট হয় না, এমনকি কোনো রাগও হয় না। সময়ের ব্যবধানে ভালোবাসাটা কেমন যেন ফিকে হয়ে গেছে। তাই তো মনে হয় আমি কোনোদিন ওকে ভালোই বাসিনি। রিদিতা ডায়েরিটা অফ করে ব্যাগে ঢুকিয়ে রাখলো। প্রিয় ঘুমিয়ে গিয়েছে প্রজ্ঞার কোলে। তিহাম নেই, হয়তো কোথাও গিয়েছে। আমার আপনার সাথে কিছু কথা ছিল, প্রজ্ঞা বলল। জি, আপনি আমাকে বলছেন? রিদিতা অবাক হয়ে বলল, হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি আর প্রিয়তা আপু হুবহু একরকম দেখতে। এবার তো রিদিতা বেশ অবাক হলো। জি, কিন্তু আপনি কিভাবে জানলেন? প্রজ্ঞা মুচকি হাসি দিয়ে বলল, আপনি খুব সুন্দর। ছবির থেকে সামনাসামনি আপনি বেশি সুন্দর। দেখেই কেমন যেন এক আকর্ষণ কাজ করে, যে একবার আপনাদের দুই বোনের প্রেমে পড়বে কোনো দিন ভুলতে পারবে বলে মনে হয় না। আপনি নিজেকে অভাগী ভাবলেও আমি আপনাকে, এমনকি প্রিয়তা আপুকে, খুবই লাকি মনে করি। রিদিতা প্রজ্ঞার কথায় আগামাথা কিছুই বুঝতে পারল না। রিদিতা কিছু বলতে যাবে তখনই প্রজ্ঞার কল এলো, তাই সে কিছু বলতে পারল না। রিদিতা উঠে কেবিন থেকে বাইরে বেরিয়ে দেখল তিহাম ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে। এটা দেখেই রিদিতার রাগ উঠে গেল। তুমি সিগারেট খাওয়া শুরু করলে কবে থেকে? তোমার বউ কিছু বলে না? তিহাম রিদিতার দিকে তাকিয়ে রইল তাচ্ছিল্যের হাসি দিয়ে। আমার কোনো ব্যাপারে কারোর হস্তক্ষেপ আমি পছন্দ করি না। রিদিতা তিহামের কথা শুনে চমকে উঠল। এতটা রুডভাবে কথা তিহাম কোনো দিনই বলতো না। মানুষটা অনেক বদলে গিয়েছে। এই 7 বছরে কত পরিবর্তন তার। রিদিতা আর কিছু বলল না, তিহামের সাথেই দাঁড়িয়ে রইল। তোমার জন্য যে একজন এতগুলো বছর ধরে অপেক্ষা করছে, তোমার ইচ্ছে হয়নি একটা বার তার সাথে যোগাযোগ করতে? ভাগ্যে থাকলে হয়তো বা কোনোদিন তার সাথে যোগাযোগ হবে। খুব ভালোবাসো তুর্যকে? ভালোবাসি নাকি জানি না, তবে হ্যাঁ, এই 6 বছরে 1 সেকেন্ডের জন্যও তার কথা মাথা থেকে ফেলতে পারিনি। হয়তো তার ভালোবাসার শক্তি এতটাই প্রখর ছিল যে আমি ধরা দিতে বাধ্য হয়েছি। তিহাম শুধু হাসলো। আচমকায় রিদিতাকে জড়িয়ে ধরল। এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটল যে রিদিতা কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দিল। তুমি প্লিজ আমার সামনে থেকে যাও, চিৎকার করে বলল তিহাম। রিদিতা এবার ভয় পেয়ে গেল। তার কেমন যেন লাগছে সব। তাকে প্রজ্ঞার থেকেই জানতে হবে সব। রিদিতা আবার কেবিনে গিয়ে বসলো। ততক্ষণে প্রিয় উঠে পড়েছে। রিদিতা প্রিয়কে ডাক দিয়ে কোলে নিয়ে বসলো। কিছুক্ষণ পর তিহাম এসে প্রিয়কে নিয়ে সেখান থেকে চলে গেল। রিদিতার খুব রাগ হলো। একটু কোলেই তো নিয়েছিলাম, এমন কেন করলো লোকটা? আপনাদের বিয়ে কতদিন হয়েছে? সে আমতামতা করে বলল রিদিতা। প্রজ্ঞা মলিন একটা হাসি দিয়ে বলল, আই উইশ আমি তার বউ হতে পারতাম, কিন্তু সেই ভাগ্য কি আমার আছে নাকি?
জানো আপু, গত 5টা বছর ধরে আমি তাকে পাগলের মতন ভালোবেসেছি। আমার আব্বু ওনার ট্রিটমেন্ট করেছিল। ওনার যখন মানসিক অবস্থা ঠিক ছিল না, তখন থেকেই আমার তার প্রতি মায়া জন্মায়। এক অদ্ভুত ভালো লাগা কাজ করতো তার জন্য। আর ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। এই অবধি কতবার যে তাকে প্রপোজ করেছি, কিন্তু সে প্রতিবার আমাকে প্রত্যাখ্যান করেছে। আমাকে ভালোবাসা নাকি তার পক্ষে সম্ভব না। সে কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না। এটুকু বলেই থেমে গেল প্রজ্ঞা। নিজেকে ধরে রাখতে না পেরে হু হু করে কেঁদে ফেলল সে। হৃদিতার অনেক মায়া হচ্ছে তার জন্য। তাহলে তিহামের বই বা কে, আর প্রিয়ই বা ওকে পাপা বলে ডাকছে কেন? প্রজ্ঞা এমনিতেই কাঁদছে, আর কি জিজ্ঞেস করবে তাকে? তখনই তিহাম এসে বসলো। কেউ আর কোনো কথা বলল না। প্রিয় একা একাই বকবক করে গেল সারা রাস্তা। বাতাসে হৃদিতার চুলগুলো উড়ছে। তিহাম এক ধ্যানে তাকিয়ে আছে হৃদিতার দিকে। প্রজ্ঞার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারই বা কি করার আছে। ওরা চারজনই নামলো। প্রজ্ঞা হৃদিতাকে হাঁক করলো, আপু ভালো থেকো, আর সামনের মাসে আমার বিয়ে, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে, বলেই সবার থেকে বিদায় নিয়ে চলে গেল প্রজ্ঞা। হৃদিতা প্রিয়কে কোলে নিয়ে আদর করে দিল। তিহাম প্রিয়কে নিয়ে সেখান থেকে চলে গেল। হৃদিতা তার বাবার কাছে এসেছে। তার মা 2 বছর হলো মারা গিয়েছে। তারপর থেকে তার বাবা তার চাচাদের সাথেই থাকে। হৃদিতার বাবা দেশের বাইরে যেতে চাইলেও হৃদিতা রাজি হয়নি। 2 দিন পর হৃদিতা সমুদ্রে খালি পায়ে হাঁটছে। তার বেশ লাগে জায়গাটা। সে কখনো প্রিয়কে নিয়ে ভাবছে। হঠাৎ সে হাত টান অনুভব করে। নিজেকে সামলাতে না পেরে কারোর বুকে গিয়ে পড়ে। তাকাতেই দেখে তুর্য। এত বছর পর তুর্যকে দেখে সে কিভাবে রিয়্যাক্ট করবে বুঝতে পারছে না। তুর্য হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ছেড়ে দিলেই বুঝি চলে যাবে। প্লিজ আমাকে মাফ করে দাও হৃদিতা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে ভুল বুঝে। আমাকে মাফ করে দাও, আমার থেকে দূরে যেও না। হৃদিতা তুর্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এই কান্না যে সুখের কান্না। কিছুক্ষণ পর হৃদিতা তুর্যকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে, তুমি সত্যিটা জানলে কি করে? তোমার চিঠিটা পড়ার পর থেকে আমার কেমন যেন খটকা লাগে, কিন্তু অনেক খুঁজেও আমি কিচ্ছু পাইনি। তুমি যাওয়ার পর থেকে আমার সব কেমন যেন ওলট পালট হয়ে গেছিল। একা হাতে সব কিছু করা লাগতো। তুমি যাওয়ার 1 বছর পর আমাদের জীবনে আসে প্রিয়। ওকে আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। ওকে দেখে এত মায়া লেগেছিল। ওকে যখন বাসায় নিয়ে আসি, তখন ওকে দেখার সাথে সাথে ভাইয়া অনেক খুশি হয়ে যায়। তারপর থেকে শুধু প্রিয়কে নিয়েই থাকতো। নিজেই ওর নাম প্রিয় রাখে। প্রিয় আসার পর থেকে ভাইয়াকে মাঝে মাঝে অদ্ভুত পরিবর্তন আসে। ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে। প্রজ্ঞা এবং আঙ্কেল মানে ভাইয়ার ডক্টর অনেক হেল্প করে। আর ভাইয়াও ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। এরপর থেকেই ভাইয়া প্রিয়কে নিয়েই আছে। প্রিয় ছাড়া সে কিছুই বোঝে না। ভাইয়া সুস্থ হওয়ার পর ভাইয়ার থেকে আমি সব জানতে পারি। ভাইয়া খুব অনুতপ্ত। তুমি প্লিজ ওকে মাফ করে দাও। হৃদিতা হাঁ করে তাকিয়ে আছে তুর্যর দিকে। তার মানে প্রিয় তিহামের মেয়ে না? তোমাকে আমার খোঁজ নিশ্চয়ই তিহাম দিয়েছে। তুর্য কিছু বলল না। হাসি দিয়ে হৃদিতাকে আবারও জড়িয়ে ধরলো। অনেকক্ষণ তো হলো এসব মান অভিমানের পালা। শেষটাই তুমি আমি এক হয়ে নতুন এক জীবনের রচনা করি। হৃদিতা আরো শক্ত করে জড়িয়ে ধরল তুর্যকে। আশেপাশের মানুষ হাঁ করে তাকিয়ে তাদের কাণ্ড দেখছে। তাদের মধ্যে তিহামও সামিল হয়েছে। সে এই ভালোবাসার সাক্ষী থাকতে চেয়েছিল। আমি আজও জানি না আমি প্রিয়তাকে ভালোবাসি নাকি হৃদিতাকে। দুজন আলাদা আলাদা হলেও সত্তা যে একই। আমি যাকেই ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি। আমার কাছে আমার প্রিয় তো আছেই, তাকে নিয়েই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব। তিহান প্রিয়কে কোলে নিয়ে কোনো এক অজানা গন্তব্যের দিকে যেতে লাগলো। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।